মাটি কামড়ে 3 বছর হেরে গিয়ে যে প্রার্থী পড়ে থাকে এমপি সিটের জন্য পড়েছিল, ভাবতে হবে না এমপি সিটের জন্যই পড়ে থাকুক না। তাহলে আপনারা তো অভিমান কিসের হয়ে গেছিল বাঁকুড়াতে যখন আপনাকে টিকিট দেওয়া হলো না? আপনি কেন মিডিয়ার সামনে এসে বললেন যে আমি খুব অভিমানে বাঁকুড়ায় খুব খেটেছিলাম, কেন বাঁকুড়া টিকিট দেওয়া হলো না? তখন আপনি লোভী, আপনি টিকিটের জন্য গেছেন, আপনার মানুষের জন্য কাজ করার কোনো ইচ্ছা নেই। কি করে জানাবে? তুমি তো যাবেনি বাবা, তোমার তো অ্যাটেন্ডেন্সের খাতা তো পুরো লাল কালি। সে থাকতো না ছোটবেলায়, মানে কি ছেলে পেলে যেত না এরকম লাল দাগ দিয়ে রাখা হতো, এদের অ্যাটেন্ডেন্সের খাতা হচ্ছে সেই লাল কালির দাগ দেওয়া। আর এই সমস্ত লোভী স্বার্থপর লোকগুলি যারা শুধুমাত্র টিকিটের জন্য এসেছেন, ক্ষমতার লোভে এসেছেন, এরা কিছুদিন থাকবেন ওই মার্কেটিংয়ের জন্য, কোনো রকমের ভোট ফোট নিয়ে মানুষকে ভুল বোঝাবে যে আমি থাকবো, এই করবো সেই করবো। আমি কিন্তু বড়নগরে আমার নিজের আত্মীয়ের বাড়ি, আমি কিন্তু দেখবো যে তিনি কতদিন থাকেন এবং কটা মানুষ তাকে সময় পাচ্ছেন, সেইটা যেন তিনি মানে সেটা যেন তিনি দেখান। এই ভোটের 2 মাস মার্কেটিংয়ের জন্য এলেন এবং তারপরে গায়েব হয়ে গেলেন, এটা যেন না হয়। আমি বড়নগর, আমার বিধাননগরে বাড়ি, আমি বড়নগরেই থাকি। বড়নগরের মানুষ আমাকে দিনরাত পাবে, বাঁকুড়ার মানুষ পেয়েছে, বড়নগরের মানুষ পাবে। দেখুন, বাঁকুড়ার মানুষ পেয়েছে সেটা বাঁকুড়ার মানুষ পাওয়ার জন্য পায়নি, উনি ওখানে ছিলেন ভোটের টিকিটটা পাওয়ার জন্যে। উনি মোটেই, তার কারণ আমি কেন এই কথাটা আপনাকে বলছি, তার কারণ যদি সত্যি উনি মানুষের কাজ করতেন, উনি ওই অভিমানী হয়ে ওই দল ছেড়ে দেবো, আমি দলের থেকে অভিমানী হয়েছে এই কথাটা বলতেন না। উনি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছিলেন মিডিয়ার সামনে, ইন্টারভিউও আছে যে আমি অভিমানী হয়েছি। কিসের অভিমান আপনার? আপনি দলের জন্য কাজ করতে এসছেন বা মানুষের জন্য কাজ করতে এসছেন? আপনি টিকিট পাননি তো কি হয়েছে? আপনি দলের আর কর্মী নেই, যারা 42টা সিটে 42টা টিকিট দেওয়া হয়েছে, তাহলে তৃণমূল কংগ্রেসের কি 42 জন কর্মী? মাঠে ঘাটে ছেলেপেলেরা নেই, তারা কাজ করছে না? মানুষ তৃণমূল কংগ্রেস করেন না বা অন্য কোনো পার্টি তারা কি করেন না? কথায় কথায় বলেন উন্নয়ন, সবাই মিলে এত উন্নয়ন, মানে উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে, আমাদের গলা অব্দি উন্নয়ন চলে এসেছে। সেই জন্যই আমাদের দেশের ছেলেপেলেরা খেতে পাচ্ছে না, রাস্তায় বসে আছে, চাকরি নেই, কিছু নেই, স্বাস্থ্য ব্যবস্থা এরকম ভঙ্গুর, লোকে ওখানে সরকারি হাসপাতালগুলোর এইরকম চিত্র, এত উন্নয়নের জোয়ার বইছে। এইসব উন্নয়ন ঢপের কীর্তন, এইগুলো আমি মানি না। যদি কেউ কোনো ক্যান্ডিডেট যদি মনে করেন যে তিনি কোনো জায়গার কাজ করবেন, ইস্তেহারে লিখুন সেটা প্রপারলি, কোয়ান্টিফাইবল মেজারমেন্টে আপনি ডকুমেন্ট প্রকাশ করুন যে আমি এইগুলো করব। আর এতই যদি কনফিডেন্ট থাকে, তাহলে এই প্রভিশনও আছে, আপনাকে বলে দিই, আপনি দরকার পড়লে নোটারাইজড কন্ট্রাক্ট করুন, আপনি সেটা প্রকাশ করুন যে আমি মানুষের কাছে চুক্তি করলাম, আমি মানুষকে বললাম যে এই প্রজেক্ট আমি করে দেখাবো। শুধু ভোটের মার্কেটিংয়ের সময় মঞ্চে উঠে 10,000 লোককে বললেন, স্বপ্ন দেখালেন, মানুষকে আসলে স্বপ্নে বিভোর করে রেখেছে এই সমস্ত কতগুলো মিথ্যে ভণ্ড পলিটিক্যাল লিডার। সব সময় মানুষ মোহিত হয়ে যায়, কারণ এরকম ভালো ওরেটার, ভালো কথা বলতে পারেন, যে এরকম একটা সুদিন আসবে, একটা দারুণ দিন আসবে, কিন্তু দিন আসে না। আমরা মরিচিকার মতো কন্টিনিউয়াসলি এর পেছনে ছুটে চলেছি, পাই করে দৌড়ে যাচ্ছি, আর মরিচিকাটা কন্টিনিউয়াসলি পেছোতে আমরা হাঁপিয়ে যাচ্ছি, ঘেমে যাচ্ছি, আমাদের একদম সর্বশান্ত হয়ে যাচ্ছি, কিন্তু উন্নয়নকে আমরা কোনোদিনই রিচ করতে পারছি না। তার কারণ এই উন্নয়নটা একটা মরিচিকার মতো একটা সুদিন, যে সুদিনকে আসলে আপনি কোনোদিনই ধরতেও পারবেন না, ওই বুড়ো কর্তার ভূতের মতো ঘাড়ে চেপে বসে আছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে নিজেদেরকে ওভার এস্টিমেট করে ফেলেন মাঝে মধ্যে। কোথায় জ্যোতি বসু, কোথায় সায়ন্তিকা, আপনারাও তুলনা এই প্রশ্নগুলো দয়া করে করবেন না। মানে আমি সিপিএমকে ডিফেন্ড করছি না, কিন্তু ঘটনাটা যারা পলিটিক্যাল এক্সপোজার এবং এক্সপিরিয়েন্সের তো একটা দাম আছে। আজকে যদি আমি বলি আমি আর নরেন্দ্র মোদী সমান, এটা কখনো হতে পারে? এইগুলো হচ্ছে ওভার অ্যাম্বিশিয়াস কথাবার্তা। এনারা নিজেরাও জানে যে এদের দৌড় খুবই সীমিত এবং সেজন্য এই ধরনের অবান্তর কথাবার্তা বলে। আজকে উনি ওখানে দাঁড়িয়েছেন, এটা ওনার অভিমানের গিফট হিসেবে ওনার পার্টি দিয়েছে। উনি পার্টি ছেড়ে চলে যেতেন, যদি টিকিটটা না দেওয়া হতো 2-3 মাস বাদে উনি অন্য কোনো দলে জয়েন করতেন, হয়তো বিজেপিতে চলে যেতেন, এই জিনিসটাও দেখতে হতো। না হলে উনি কখনো মিডিয়া এসে বলতেন না আমি অভিমানী, আমি কষ্ট পেয়েছি। দিদির উন্নয়নে ভোট হোক, আমার সে নিয়ে কোনো অবজেকশন নেই, কিন্তু লোভী স্বার্থপর মানুষগুলোকে টিকিট দিয়ে তৃণমূল কংগ্রেস নিজের পতন নিয়ে। মানুষ আপনাকে চেনে, তাতে কি যায় আসে? আজকের দিনে এইসব সেলিব্রিটি বলে কিছু হয় না, যে বলে সব মিথ্যে কথা বলছে। আজকের দিনে ডিজিটাল ইন্টারনেটের যুগে আপনি যে প্ল্যাটফর্মে 1 লক্ষ ফলোয়ারের অধিকারী, সেই প্ল্যাটফর্মে একজন লোকাল ইউটিউবার তারও হয়তো 1 লক্ষ 2 লক্ষ ফলোয়ার আছে। ফলে আমরা প্রত্যেকেই একটা কোহ্যাবিট করছি, একটা ইন্টারনেটের স্পেসে আমরা সহাবস্থান করছি। এখানে আপনি ফিল্মে অভিনয় করেন বলে আপনি বিশেষ কোনো হায়ারার্কি এনজয় করছেন তা কিন্তু নয়। ফলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি সেলিব্রিটি বলে আপনি কোনো অ্যাডভান্টেজিয়াস পজিশনে নেই। আপনি ফিল্মে অভিনয় করেছেন, হ্যাঁ, ফিল্ম একটা খুব কমন প্ল্যাটফর্ম, খুব কম সময়ের মধ্যে মানুষের। দেখুন, এগুলো হচ্ছে মার্কেটিং। আমি তো বলছি আমার প্রশ্নটা হচ্ছে রাত 2টোতে ডাকলে যদি সত্যি ওনাকে পাওয়া যায়, তাহলে উনি বাঁকুড়ায় দীর্ঘদিন তো থেকেছেন, তাহলে উনি অভিমানী হলেন কেন? ওনার যদি মানুষের জন্য যে কাজ করবে, আমার পাড়ায়
আমার পাড়ায় যখন কোনো প্রজেক্ট হয় লোকে আমাকে ডাকে, ময়লা নিয়ে কাজ হয়েছে আমাকে ডেকেছে, কোনো পার্টি থেকে আমাকে ভোট দেয়নি, আমি নিজের মতো সবাইকে জড়ো করে বলেছি, মিউনিসিপ্যালিটিকে ধমক দিয়েছি, তারা ময়লা তুলে নিয়ে চলে গেছে। কই আমাকে কোনো পার্টি থেকে ডাকেনি বলে তো আমাকে পরের দিন কোনো একটা প্রজেক্ট করতে গিয়ে আমাকে অভিমানী হতে হচ্ছে না? ওনার অভিমান কিসের? আমার মনে হচ্ছে আমার অঞ্চলকে আমার দূষণমুক্ত করা দরকার, সেজন্য আমি অ্যাকশন নিয়েছি। আমার তো কোনো অভিমান হচ্ছে না, মানুষজন আমার সাথে আছে, মানুষজন আমার সাথে যারা সিভিল মুভমেন্টে পার্টিসিপেট করছে তারা তো ভোটের টিকিটের জন্য আমার সাথে থাকছে না। তাহলে উনি অভিমানটা পাচ্ছেন কেন? উনি অভিমান হচ্ছে, ওনার কষ্ট হচ্ছিল যতক্ষণ না ওনাকে টিকিট দেওয়া হয়নি। টিকিট পাওয়ার সাথে যেই মুহূর্তে যে লোকটা দেখবেন যে টিকিট পাইনি বলেই দল বদলি করে ফেলছি কিংবা দুঃখের গান গাইছি, তার মানে বুঝে নেবেন এই লোকটি স্বার্থপর। এ শুধুমাত্র এসেছে টিকিট নিয়ে সরকারি সুবিধা ভোগ করবে, ভোটের পরে তার টিকিট খুঁজে পাওয়া যাবে। আগে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মানে সে কখনো সেলিব্রিটিদের এনে দাঁড় করিয়েছেন, কখনো অন্য লোকেদের এনে দাঁড় করিয়েছেন, আমরা কিন্তু তাদের পারফরমেন্স দেখেছি। তারা প্রশ্ন করেননি, তারা নিজের অঞ্চলকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করেননি, ভোটাভুটিতে পার্টিসিপেট করেননি, তারা 10 থেকে 11% তাদের অ্যাটেন্ডেন্স। আমি দেখুন, প্রথম কথাটা হচ্ছে মানুষকে আবারও বলছি, যারা আপনার টিভিতে আপনার চ্যানেলে দেখছেন, ভোটের সাথে নির্বাচিত প্রতিনিধির সাথে অন্য কোনো পেশাকে গুলিয়ে ফেলবেন না। অন্য কোনো পেশার মানুষ আসতেই পারেন, কিন্তু আপনি তাকেই নির্বাচন করুন যে সত্যি সাধনার সাথে কাজটা করবে। কারণ আপনি যাকে ভোট দিচ্ছেন সে জোড়া ফুলে দিন, পদ্ম ফুলে দিন, কাস্তে হাতুড়িতে দিন কি হাত চিহ্নে দিন, যে খুশি চিহ্নে আপনি দিন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা মাথায় রেখে দয়া করে দেবেন যে আপনি যে মানুষটিকে নির্বাচন করছেন, আপনি কিন্তু পার্লামেন্টে যাবেন না। আপনি আপনার একজন মানুষ হিসাবে আপনার দেশের কেন দ্রব্যমূল্য বাড়ছে এটা আপনি ডিসাইড করতে পারবেন না। আপনি ডিসাইড করতে পারবেন না যে ইসরায়েলের সাথে আমার কি সম্পর্ক হওয়া উচিত, কিন্তু আপনার ওই ভোটে নির্বাচিত মানুষটি আসলে আপনার অঞ্চলকে রিপ্রেজেন্ট করবে ওই লাল বাড়িতে গিয়ে। তো সেই কারণে দয়া করে কোনো রকম এই মিডিয়া গিমিক, এই কে কত সেলিব্রিটি, কে কোথা থেকে এসেছে, কে কত মিথ্যে কথা বলছে, কে কীরকম রিল বানিয়ে পপুলারিটি হচ্ছে, এই ফাঁদে পড়বেন না। আপনার অঞ্চলের প্রতিনিধিত্ব করতে পারবে, আপনার অঞ্চলকে চেনে, আপনি যাকে বিপদে আপদে পাবেন সেই রকম মানুষকে দিন। এমএলএ হোক, এমপি হোক, কাউন্সিলর হোক, এমন কাউকে দেবেন না যাকে আপনি জীবনে ফোন পাবেন না। আপনি থাকবেন ওখানে আর আপনার এমএলএ থাকে হচ্ছে নিউ টাউনে, ফ্ল্যাট কিনে ওখানে তিনি একেবারে আয়াস করে আছেন, আর আপনার একটা বাড়িতে একজন মানুষ অসুস্থ হয়েছে, আপনার একটা রেকমেন্ডেশন লেটার দরকার একটা সরকারি হাসপাতালে যাওয়ার জন্য, আপনি কিন্তু এই সমস্ত সেলিব্রিটিদের পাবেন না। সোজা কথা, উনি তাহলে তৃণমূল কংগ্রেসের ব্যানারটা ছেড়ে ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াক, যে আমি তৃণমূল কংগ্রেসেরই তো প্রতিনিধি ছিলেন এই সমস্ত, এই যে নুসরাত, মিমি যারা বলছেন আপনি যে যারা ইনএফিশিয়েন্ট, তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে উনি বলছেন যে সমর্থন করি না, ইনএফিশিয়েন্ট লোকেদের দেয়, উনি বলছেন উনি আলাদা। তাহলে আপনি ওই দলের আন্ডারে রয়েছেন কেন? আপনি নিরপেক্ষভাবে একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে দাঁড়ান, দাঁড়িয়ে আপনি জিতুন। আপনার জেতা নিয়ে কোনো কনসার্ন না, কিন্তু আপনি তৃণমূলেরই তলায় থাকবেন, আবার বলবেন তৃণমূলের বাকিরা ভুল আমি ঠিক, এ কথা হতে পারে না। তার কারণ যে দল আপনাকে টিকিট দিয়েছে, আপনি সেই দলের এজেন্ডাকে রেসপেক্ট করুন। তাহলে আপনি ওদের পক্ষে কথা বলুন যে হ্যাঁ যা করেছে বেশ করেছে, মিমি যা করেছে ঠিক করেছে, নুসরাত যা করেছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে এই রাজনীতির খেলাটাই হচ্ছে ক্ষমতার খেলা। যেই মুহূর্তে পরের জন ক্ষমতায় চলে আসবে, আগের জন তাৎপর্য হারিয়ে ফেলবে। এবং উনি বলতে পারবেন না নয়, উনি খুব ভালো করেই বলতে পারবেন, আসলে উনি বলতে চান না। তার কারণ হচ্ছে বলতে চাইলেই তখন এই আমি যে প্রশ্নটা করলাম আপনাকে সেই প্রশ্নটা করতে হবে যে আপনি যদি দুর্নীতির বিপক্ষে হন, আপনি যদি আজকে নুসরাত জাহান সন্দেশখালিতে মিসম্যানেজমেন্ট করে সেখানে পলিটিক্যাল লিডারশিপ ফেইলিয়ার করে তিনি যদি অপরাধ করে থাকেন বলে আপনি মনে করেন, তাহলে আপনি সেই দলের প্রতিনিধিত্ব কেন করছেন? আপনি কি দুর্নীতিগুলো দেখছেন না? আপনি কি মন্ত্রীর বাড়িতে টাকাগুলি দেখছেন না? আপনি কি রেশন চুরির তথ্যগুলো পাচ্ছেন না? আপনি কি শিক্ষকদের সাথে কি অনাচার হচ্ছে দেখছেন না? তাহলে সেইগুলো দেখেও যদি আপনি দলটা করেন, তাহলে আপনি নিশ্চয়ই দলকে ভালোবাসেন এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির প্রতি আপনার আস্থা আছে বলে আপনি করছেন। তাহলে আবার দুমুখী কথাবার্তা বলবেন না। বি অনেস্ট অ্যান্ড বি স্টিক টু ইউর ইডিওলজি। এই ধরনের মানে দুমুখ আচরণ যারা করেন, এই ধরনের লোককে আমি অত্যন্ত ঘৃণা করি এবং এদেরকে আমি কোনোভাবেই রাজনীতিবিদ হিসেবে কখনো শ্রদ্ধা বা সম্মান। কথা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করুন, ঘাটাল মাস্টার প্ল্যান এটা এক্সিকিউট হবে কি হবে না, এই দুই ক্ষেত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো এখতিয়ার নেই। কারণ তিনি যদি এখন আমি ধরে নিলাম তিনি জিতবেন, হয়তো জিতে যাবেন ডায়মন্ড হারবার থেকে, তিনি কিন্তু ডায়মন্ড হারবারের এমপি আর দেব ঘাটালের এমপি। ঘাটাল মাস্টার প্ল্যানটা দেবের প্রপোজ করা প্ল্যান ছিল, ফলে সেটা কেন হয়নি, কি কারণে হয়নি? আচ্ছা, অনেকেই বলবে কেন্দ্র কোঅপারেট করেনি। তুমি কতবার ভাই পার্লামেন্টে প্রশ্ন করেছো এটা নিয়ে? তুমি কতবার প্রস্তাব দিয়েছো? তুমি কতবার অভিযোগ জানিয়েছো? তুমি স্পিকারকে জানিয়েছো যে আমার কথা শোনা হচ্ছে না? কি করে জানাবে? তুমি তো যাবেনি বাবা।
তোমার তো অ্যাটেন্ডেন্সের খাতা তো পুরো লাল কালি, সে থাকতো না ছোটবেলায়, মানে কি ছেলে পেলে যেত না, এরকম লাল দাগ দিয়ে রাখা হতো। এদের অ্যাটেন্ডেন্সের খাতা হচ্ছে সেই লাল কালির দাগ দেওয়া। তোমার প্ল্যান যে তোমাকে তুমি বলছো বিজেপি জমি দেয়নি বা কেন্দ্রীয় বিজেপি মানে কেন্দ্রীয় সরকার জমি দেয়নি, ফাইন, হতেই পারে, আমি ধরে নিলাম কেন্দ্রীয় সরকার অসহযোগিতা করছে। তুমি তার অ্যাকশন কি নিয়েছো? তোমার তো ক্ষমতা রয়েছে পার্লামেন্টারিয়ান হিসেবে, তুমি কবার চিঠি দিয়েছো, তুমি কবার ওখানে বয়কট করেছো, তুমি কবার ডিবেট করেছো, কতবার তুমি জানিয়েছো? তুমি রাষ্ট্রপতিকে চিঠি দিতে পারতে, তুমি স্পিকারকে চিঠি দিতে পারতে, তুমি সুপ্রিম কোর্টে মামলা করতে পারতে, তুমি কি করেছো? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এখতিয়ার আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি এখতিয়ার রয়েছে? দেব একজন পার্লামেন্টারিয়ান, তিনি হি ইজ অ্যাকাউন্টেবল টু দ্য স্পিকার। উনি পিটিশন ফাইল করতে পারতেন সুপ্রিম কোর্টে যে আমাকে কেন্দ্র অসহযোগিতা করছে। কেরালা থেকে হচ্ছে না পিটিশন, যেখানে কেন্দ্রীয় সরকার অসহযোগিতা করেছেন, তামিলনাড়ু থেকে হচ্ছে না, ছত্তিশগড় থেকে হয়নি। তাহলে দেব কেন একটা পিটিশন করেননি সুপ্রিম কোর্টে যে আমি আমার জমি চাইছি বা জায়গা চাইছি বা ফান্ড চাইছি, কেন্দ্রীয় সরকার আমাকে দিচ্ছে না? তিনি কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি অ্যাকাউন্টেবল নন, তিনি তার দুটো স্টেক হোল্ডার আপনাকে মাথায় রাখতে হবে। ঘাটালের প্রতিনিধি হিসেবে দেবের দুটো স্টেক হোল্ডার, এক ঘাটালের মানুষ, সেখানকার অঞ্চলের মানুষ, এবং দুই তার পার্লামেন্টারিয়ান স্টেক হোল্ডার। তিনি কার কাছে রিপোর্ট করেছেন? আপনি আমাকে বলুন, আজকে 10 বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি, ঘাটালের লোকজন, আচ্ছা অভিষেক ব্যানার্জি তো একজন এমপি হিসেবে এই যে 100 দিনের টাকা যে হয়নি ইত্যাদি হয়নি, এই নিয়ে তো দিল্লি চলে গেছিলেন, দেব কেন যাননি? দেবও তো এমপি, দেবেরও তো ততোধিক ক্ষমতা রয়েছে একজন পার্লামেন্টারিয়ান হিসেবে, একজন দলীয় কর্মী হিসেবে। 100টা লোক ঘাটালের লোককে জড়ো করে উনি পার্টিকে জানিয়েছিলেন যে আমি দিল্লি অভিযান করব, আমি দরকার পড়লে সুপ্রিম কোর্টের সামনে ধর্নায় বসবো, আমি দরকার পড়লে পার্লামেন্টের সামনে অনশনে বসবো, যে কেন আমাকে জমি দেওয়া হচ্ছে না, কেন কেন্দ্রীয় সরকার আমাকে অসহযোগিতা করছে। উনি ঘাটালের লোকদেরকে নিয়ে গেছেন, অভিষেক ব্যানার্জি কিন্তু নিয়ে গেছিলেন। অভিষেক ব্যানার্জি কেন তাহলে অভিষেক ব্যানার্জি ঘাটালে দাঁড়ান? একটা মানে ঠুটো লোককে আমি বসাবো কেন সেখানে? কেন কেউ আমার হয়ে কাজ করবে? আমি কি ইডিয়েট? আমি কেন ওখানে বসে থাকবো? অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি করে দিতে পারেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো জায়গায় কন্টেস্ট করুক, যে আমি দুটো ইলেকশন মানে দুটো নির্বাচনী কেন্দ্রে করব, এই প্রভিশন রয়েছে আমাদের কোড অফ কন্ডাক্ট, এই প্রভিশন রয়েছে আমাদের সংবিধান। আপনি দু জায়গা থেকে দাঁড়ান, দেবকে সরিয়ে। কুণাল ঘোষ মাঝে মধ্যে এমন এমন কথা বলেন, আমি জানি না, আমার সেই আইনি ক্ষমতা নেই, যদি সেই ক্ষমতা থাকতো আমি সবার আগে ওনাকে সিডিশনের দায়ে ওনাকে জেলে ভরতাম। উনি এই যে কেন্দ্রীয় সরকারি লোকদেরকে বলছেন যে কেন্দ্রীয় সরকারি লোক গেলে ঘেরাও করে রাখুন, তাদের কাজে বাধা দিন, এই কথাটা অনৈতিক, বেআইনি এবং সার্বভৌম রাষ্ট্রের পরিপন্থী, এটা উনি বুঝে বলছেন? একটা সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়া যায়? আজকে ধরুন পুলিশ একটা ইনভেস্টিগেট করতে এলাম, পুলিশকে বলবো যে আমি ঘেরাও করে রেখেছি, আপনাকে কাজ করতে দেবো না? তাহলে সাধারণ মানুষ যদি এই কাজটা করে, কাল থেকে যদি সাধারণ মানুষ ইনফ্লুয়েন্স হয়ে যায় এবং কোনো রকম কোনো প্রশাসনের সহযোগিতা না করে, এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশনে অসুবিধা হবে না তো? তাহলে আমি আপনার এই ভিডিওর মাধ্যম দিয়ে বলে দিলাম যে রাজ্যের যত ক্রিমিনাল রয়েছে, সে চোর, ডাকাত, পকেটমার, খুনি, ধর্ষক যেই হোক না কেন, তারা তদন্তে অসহযোগিতা করবে, তারা ধরা দেবে না। তারা যেখানে থাকবে সেখানে আপনি ইনভেস্টিগেট করতে যাবেন, ধরতে যাবেন, তারা রেজিস্ট করবে, ঘিরে ধরবে, পুলিশকে পেটাবে, সেটা আপনারা সহ্য করতে পারবেন তো? তখন আবার বলবেন না তো যে আপনি রাষ্ট্রদ্রোহিতা করছেন, আপনি পুলিশের কাজে বাধা দিচ্ছেন, আপনি প্রশাসনের কাজে বাধা দিচ্ছেন। যে দোষে দোষী একজন সাধারণ মানুষ, সেই একই দোষে দোষী কিন্তু একজন রাজনীতিবিদ। আইনের চোখটা বাধা থাকে কেন? এই তৃণমূল কংগ্রেসের আইনের চোখটা বাধা নেই, একটা চোখ খোলা আছে, সেই চোখটা আরেকটা চোখ বাধা আছে। ও একটা দিক দিয়ে দেখে যে কেন্দ্রীয় সরকারে কি, তাহলে ওই চোখের পট্টিটা পড়ে নেয়। যেই দেখে রাজ্য সরকার আরে তৃণমূলের গুন্ডা, অমনি আবার চুপ করে বসে থাকে। এরা মোটেই নিরপেক্ষ নয়। যদি নিরপেক্ষ হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে, আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিভাবে করাপশন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এও জানতেন যে শেখ শাহজাহানদের মতো এইসব গুন্ডা বদমাশরা কিভাবে গ্রাসরুটে মানুষের উপর অত্যাচার করে টাকা তুলছে, করছে। উনি কি বললেন মঞ্চে দাঁড়িয়ে? যে কয়েকটা জমির কেস হয়েছিল, জমির প্রবলেম হয়েছিল, সব সলভ করে দিয়েছি, জমি টমি দিয়ে দিয়েছি। দেখুন, আপনি হয়তো আর 5-10 বছর ক্ষমতায় আছেন, তারপর আপনাকে রিটায়ারমেন্ট নিতে হবে, বয়স হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কত বড় অন্যায়টা করে যাচ্ছেন, মানুষকে কিভাবে ভুল বুঝিয়ে গেলেন, বাংলাকে কোথায় অন্ধকারে নিয়ে চলে গেলেন, বাংলার যুব সমাজকে আজকে এই শিক্ষার দুর্নীতির জন্য বাংলার যুব সমাজ অন্তত 2 দশক পিছিয়ে গেছে। এটা আমি বলছি না, গবেষকরা বলছে। সেই জায়গাটা আমি জানি না, আপনি একজন এত বড় পলিটিশিয়ান হিসেবে আপনি কি ইচ্ছে করেই ভুলটা করলেন, নাকি খানিকটা করতে হয় বলে করলেন, নাকি শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবতে গিয়ে আননোয়িংলি বাংলার ভবিষ্যৎটাকে অন্ধকারে ছুড়ে দিলেন? এই প্রশ্নটুকু আপনার কাছে।